নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। মুখটা ভালো করে আমি দেখাতেই পারলাম না আমার গোপালের। আসলে এখন জাস্ট বেরোচ্ছি, তার আগ দিয়ে তোলা তো এই জায়গাটাতে একটা আলোর ব্যবস্থা করতে হবে। সবই ভালো হয়েছে, একটু অন্ধকার মতো হয়ে গেছে যেহেতু কর্নার পড়েছে। এই দিকে জানলাগুলো খুললে আর অসুবিধা হবে না। এখন যেহেতু বেরোচ্ছি, এদিকে যে হাওয়া আসতে পারে, প্রদীপটা জ্বলছে, সেজন্য জানলাগুলো বন্ধই আছে। তো সকালবেলা উঠে তো সমস্ত কত কিছু যে হলো, তার মধ্যে একটা এক্সট্রা কাজ তো বটেই, যেগুলো সেটা হচ্ছে যে কি করতে হবে। যে অনেকক্ষণ সময়ের জন্য বেরোচ্ছি, সেহেতু আলপনা দিয়ে মিনামাসি মামনির এসে কি কি মানে অবশ্য পালনীয় কর্তব্য কাজ যদি ওদের বলে দেওয়া হয়ে গেছে, কিন্তু তবুও যদি ভুলে যায়, সেই জন্য শ্বশুরমশাইয়ের কাছে একটা এত বড় ফর্দ ধরিয়ে দিয়েছি, 1 2 3 4 করে। বাবাকে বলেছি, বাবা আপনি একবার একটু পড়ুন, পড়ে পড়ে আপনি ওদেরকে বলে বলে কাজগুলো করাবেন। তা বলেছেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করিয়ে দেবো। জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া। আলপনাদির একটু ভুলে যাওয়ার অভ্যেস আছে, তো অবধারিত কিছু তো কিছু ভুলবেই, তো সেই জন্যই আর কি লিখে দিয়ে যাওয়া। তা সেটা একটা এক্সট্রা হয়ে গেল। তার সেটা করতে অনেকক্ষণ সময় লাগলো, কারণ মাথার কাজ কী করতে হবে কী না করতে হবে এইসবগুলো তো, প্লাস প্রত্যেক দিনের যেটুকু করণীয় সেটুকু তো আছেই। তারপর আবার মেয়ে আজকে মোক্ষণ সময় বললো আমি ওর যা খেয়ে যায় তা খেয়ে যাবো না, আজকে আমি প্যানকেক খেয়ে যাবো। সেসব আর নিরামিষ করে প্যানকেক করে দেওয়া, সেটাও হলো, সবই হলো। হয়েও একদম সঠিক সময়ে আমি একদম তৈরি হয়ে গিয়েছি। এবার জাস্ট একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা করে নিয়ে বেরোবো। ক্ল্যারিটি এবং প্ল্যানিং, এই দুটো শব্দের যে কি সাংঘাতিক মাহাত্ম্য সেটা বুঝতে পারছি ভাই। এই দুটো ঠিকঠাক থাকলে এত কিছু অল্প সময়ের মধ্যে করে ফেলা সম্ভব, যেটা হয়তো বা লাগতো একটা গোটা বেলা। এই দুটো থাকলে একদম মানে জাস্ট 1 ঘন্টার মধ্যে হয়ে গেল আজকে আমার, যে আমাকে এগুলো করতে হবে, আমার কাছে সময় এইটুকু, এতটুকু সময়ের মধ্যে আমাকে এইটুকু করতে হবে, ব্যাস এইটা হয়ে গেল। তারপরে মানে ভাবতে পারছি না যে এত এত কাজ আমি করে ফেললাম এখন। হ্যাঁ, চলুন আপাতত মেয়ের আজকে আইপি এক্সাম, ইনফরমেশন প্র্যাকটিস, সেটা হয়ে যাক। তারপর আর একটা পেপার আছে, ও একেবারে অধৈর্য হয়ে গেছে, ওর একদম আর ভালো লাগছে না। সত্যি তো, সেই ফেব্রুয়ারি 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, ভালো লাগে আর? আমাদেরও তো আর ভালো লাগছে না, কিন্তু ঠিক আছে, এক একটা করে পরীক্ষার মাঝখানে 12 দিন 13 দিনের গ্যাপ। তো যাই হোক, ঠিক আছে, আর কি করা যাবে, সবারই তাই, ওর একা বলে না। তবে বিরক্ত সবাই হচ্ছে, অনেকে আবার বেড়াতেও চলে গেছে এর মধ্যে। মাঝখানে বোধহয় 28 29-এ যাদের পরীক্ষা, তারা সব মাঝখানের এই সময়টা প্রায় 14 দিন না 15 দিনের গ্যাপ কোথায় আশপাশের ছোট্ট করে ঘুরেও এসেছে। স্বাভাবিক, বাচ্চারা তো শুধু এইটুকু সময়ের জন্য পড়া ফেলে রাখেনি, তারা সারা বছর পড়েছে। এইটুকু সময়ের মধ্যে ওই পুরনো একই পড়া কী আর করবে, বরং মাইন্ড ফ্রেশ করতে একটু ঘুরে আসা, সেটাই বোধহয় তাদের ভালো মনে হয়েছে, এবং সেটা ভালোই করেছে তারা। তো এখন আমাদের সেরকম কোনো প্ল্যান হয়নি, সে তো সারাদিনই বাড়িতে। চলুন বেরোই। ও ভাইটি গাড়ি বার করে ফেলেছেন, কি গো? হ্যাঁ, এখানে তোমার সোয়েটারটা দেখছি। আমি তো সোয়েটার ফেটার কিছু নিলাম না, ঠান্ডা লাগতে পারে, হয়তো নাও পারে, দেখা যাক, আর লাগলে লাগবে। এই যে দেখুন, সমস্ত লিস্ট করে রাখা। কাজটা করতে সব থেকে বেশি টাইম লেগেছে, মাথা ঠান্ডা রেখে চিন্তা করে 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 করা। মামুনির এই কাজ, আলপনাদির এই কাজ, মিনামাসির এই কাজ। সাবধান বাবা, এখানে ডিফ্রস্ট করা হয়েছে, জল পড়ছে কিন্তু। আজকে তারাবাগিস লেট, আমার বাবা আজকে লেট বাবু, আমি আজকে ফার্স্ট। বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে। মেয়ের খুব একটা টেনশন নেই আজকে, আমারও খুব একটা চিন্তা নেই। ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের সময় যেরকম চিন্তা হয়েছিল, সত্যি কথা সে আন্দাজে কম। তবে নেই একেবারে সেটা বলা ভুল, তবে কম, অনেকটাই কম। আর এই যে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, এমনিতেই এই রঙটা আমার ভীষণ প্রিয়। তারপরে আবার আমি এটা বুঝতে পারছি যে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে খুব অল্প মানুষই এই পঞ্জিকা মতে চলে, বেশিরভাগই ওই মদনগুপ্ত বা বেণীমাধব শিলেই চলে, যার ফলেতে রামনবমীর পুজোটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 27-এ। আমাদের বাড়িতে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আমাদের কালকে হয়ে যাচ্ছে, আর কিন্তু সরকারিভাবে কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতকেই মানা হয়, জানেন, রামকৃষ্ণ মিশনও এইটাকেই মানে। তো যাই হোক, ঠিক আছে, আজকে রাস্তায় খুব একটা জ্যাম মোটেই ছিল না, এমনিতে হাতে সময় নিয়েই বেরিয়েছি, তাও যথারীতি অনেক আগে পৌঁছে গেলাম। এবং পৌঁছতে গেলে তো এই অপূর্ব সুন্দর রাস্তাটা দেখতে দেখতেই যেতে হয়। রাস্তা তো নয়, মানে রাস্তার ধার আর কি। চা বাগানের রং এখন এত সুন্দর হয়ে গেছে, বৃষ্টিতে একবারে ধুয়ে এত ভালো লাগছে, প্লাস নবপল্লব বেরিয়েছে, তারপর তো সেটা একটা আলাদা রকমের সৌন্দর্য। দেখতে দেখতে চলেই এলাম টুপুরের সেন্টারে। এই সময়টা প্রত্যেক দিন ঢোকার সময় কেন জানি না আমার বুকটা একটু ধুক 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 করে, প্রত্যেকটা দিন। পুরো রাস্তাটা ঠিকঠাক আসি, যেই এই এসআইটির ভেতর দিয়ে ঢুকতে যাচ্ছে আমার কেন জানি না বুকটা একটু ধরাস ধরাস শুরু করে। তো আজকে না ঠান্ডাটা যখন ও গাড়িতে ছিল, খানিক আমরা গাড়িতে বসেছিলাম,
তখন ও বললো যে না আজকে আর ব্লেজার নিয়ে বেরোবো না। তো ব্লেজারটা তারপর যখন রেখে গেল, তারপর আবার কিছুক্ষণ পর ওখানে দাঁড়াতে দাঁড়াতে এবার ঠান্ডা লাগলো, আবার আমরা ঘুরে, গাড়িটা বেশ অনেকটা দূরে, পার্কিংয়ের এরিয়াটা অনেকটাই দূরে, সেখানে আবার আমরা যাচ্ছি এখন ব্লেজারটাকে আনতে, কারণ ঠান্ডা লাগছে। হিল হিল করে আবার একটা হাওয়া দিতে শুরু করলো। এই যে আবার এখানে টুপুর ব্লেজার পরে যাচ্ছে। টুপুরের পরীক্ষা তো এরপর আর একখানা আছে, কিন্তু আজকে বন্ধুদের মধ্যে অনেকের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, যার ফলে ওর একটু মনটা খারাপই। তবে হ্যাঁ, খুব বেশি দিন আর নেই, এই তো হয়েই এলো, আজকে 5 নম্বর, এরপর আর একটা পরীক্ষা। তো এরপর চলুন যাই হনুমানজির মন্দিরে। আজকে আমার একটু দেরি হয়েছে হনুমানজির মন্দিরে, কারণ একটু একটু এদিক ওদিক সময় চলে গেছে আর কি। তো তারপর আমি প্রত্যেক দিন যেটা হয় যে পরীক্ষা যখন শুরু হয় সেই সময়টায় ওই হনুমানজির মন্দিরে বসেই হনুমান চালিসা পাঠ করি, কিন্তু আজকে পরীক্ষা শুরু করে দিয়ে তারপর আমি গিয়েছি। হ্যাঁ, প্রথম দিন যেদিন পরীক্ষা শুরু হয়েছিল সেদিনকেও কিন্তু আমি একটু দেরি করে গেছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে সুকনা হনুমান মন্দির, ঠিক সুকনা স্টেশনটা, টয় ট্রেনের স্টেশনটা ঠিক উল্টো দিকটায়, এত সুন্দর করে হনুমানজিকে রং করেছে কি বলবো। আর এখানেও দেখলাম হনুমান জয়ন্তী 27 তারিখেই, যদিও আমি শুনছিলাম এই ভদ্রলোক প্রথম দিন বলছিলেন যে হনুমান জয়ন্তী উনি 26 তারিখে করবেন, কিন্তু না, উনি 27 তারিখেই করছেন এবং বললেন যে 2টো পর্যন্ত থাকবে। তো এখন আমি আপাতত আমার যেটুকু উপাচার সেটুকু সেরে নিয়ে তারপর উপাসনায় বসবো। বেশ অনেকবার করে করে এই মন্দিরটায় আস্তে আস্তে এই মন্দির সম্পর্কে আমার একটা আইডিয়া তৈরি হয়েছে, আমি ইনফরমেশন পেয়েছি কিছু। এখানকার যে সেবায়েত, সেই ভদ্রলোককে সবাই পাগলা বলতেন, কিন্তু আসলে এই ভদ্রলোক শুধুমাত্র এই মন্দিরে কেমন করে ওনার ফান্ড এসে যায়, উনি নিজে আজকে আমার সাথে অনেকক্ষণ গল্প করলেন। এবং আপনারা পাহাড়ে যেতে গিয়ে কার্শিয়াংয়ে, কালিম্পংয়ে বিভিন্ন জায়গায় যে বড় বড় হনুমানজির এই সমস্ত স্ট্যাচুগুলো দেখেন, সে সমস্ত এই ভদ্রলোকেরই তৈরি করা। রামনবমী উপলক্ষে একেবারে সাজো সাজো রব তৈরি হয়ে গেছে, এবং 2 তারিখে হচ্ছে হনুমান জয়ন্তী। ইনি আমাকে বিশেষভাবে বললেন যে আপনি হনুমান জয়ন্তীতে আমাদের এখানে আসবেন, যদিও সেটা আসাটা আমার পক্ষে ডিফিকাল্ট, কারণ অনেকটা দূর, আর আমার বাড়ির পাশে যে মন্দিরটা আছে সেখানেই আমি অঞ্জলি দেবো, সেরকম কথাও হয়ে রয়েছে। তো এখন আমি তাও মনে হচ্ছে একবার একটু আসতে ইচ্ছা হচ্ছে আমার। এই যে এই ভদ্রলোক, ইনি হচ্ছেন সেটার মূল সেবায়েত। তো এনার বাবার প্রতিষ্ঠিত মন্দির ছিল সামান্য একটুখানি, আর তারপর এটাকে উনি অনেক বড় করেছেন। এখানটা সবটা ওর বাড়ি ছিল, দোকান ছিল, সমস্ত উনি মন্দিরেই মানে পর্যবসিত করেছেন, এবং খুব ভালো আছেন, খুব আনন্দে আছেন, মহানন্দে আছেন, যা বুঝতে পারলাম। তো উনি বললেন যে হনুমান পুজোর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এবং হনুমানজির জয়ন্তীটা করে আবার তারা চলে যান। এই মন্দিরের কিছু বিশেষ মাহাত্ম্য আছে, আমি সেটা শুনতে পেয়েছি, পরে কোনো একটা ব্লগে বলবো। আজকে আর সেই ব্লগটা ওই বলে বড় করছি না। তো এখানে দেখতে দেখতে টয় ট্রেনটা গেল। এটা বিশেষ করুন টয় ট্রেনই, মানে ছোট্ট একটা ট্রেন, সত্যি কেমন যেন একটা খেলনা ব্যাপার। তো যাই হোক, আজকে মন্দিরে যতটা উপাসনা করেছি ততটাই ভদ্রলোকের সাথে গল্প করেছি, খুব ভালো লেগেছে জানেন তো। তো যাই হোক, দেখতে দেখতে পৌঁছেই গেলাম মেস সেন্টারে। আমার বরের যারা সব আড্ডার সঙ্গী, তাদের বাচ্চাদের আজকে পরীক্ষা নেই, আমার বরটা আজকে ভীষণ বোর হচ্ছে। এই জায়গা থেকে মাধবীলতা ফুলের গন্ধ পাচ্ছি, খুব সুন্দর লাগছে গন্ধটা, নিশ্চয়ই ক্যাম্পাসের ভেতরে আছে।
ফিরে এসে আর এক কাপ চা নিয়ে নিলাম, আর তারপর টুপুরকে নিয়ে এরপর মানে হয়ে গেছে ওর পরীক্ষা। তো আজকে ওর অনেক বন্ধুদের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য মুখটা একটু বেজার। ঠিক আছে, এই তো হয়েই এলো। কিন্তু একটা জিনিস আনতে আজকে আমি ভুলে গেছি। আগের দিন ব্লগেতে আমি বলেছিলাম যে ওই গাছ কাটার জন্য যে কয়েকটা কাটিং কেটে নিয়ে যাব, আমি ভেবেছিলাম এখানটাতে। তো সেখানটা একদম ভুলে গেছি আমি সেই কাটারটা আনতে। তো মাঝখানে তো আর একটা পরীক্ষাই বাকি, সেদিনটা কোনোভাবেই ভুলে গেলে চলবে না। কারণ এখানে সাদা রঙের একটা ওই মর্নিং গ্লোরি সেটা ফুটে আছে, ওটা কিন্তু কাটিং থেকে খুব ভালো বাঁচে। আর ওই মর্নিং গ্লোরির দাম সাধারণ দোকানে অনেক, আর সেগুলো এখানে সব আদারে বাদারে হয়ে আছে। আরও কিছু কাটিং নিয়ে যাব জানেন, পরের দিন ভুললে চলবে না। তো যাই হোক, তারপর পিছুটান প্রচণ্ড, বাড়িতে অন্নপূর্ণা পুজোর কাজ প্রচুর পরিমাণে হচ্ছে, সেই জন্য গেলাম। যাওয়ার পর তারপর অনেক সন্ধেবেলার পর তারপর আবার আপনাদের সামনে এলাম, কারণ মাঝখানে সময়টা আমার শরীরটা ভালো ছিল না। কি হয়েছে সেটা বলছে, এই যে দেখুন, যা যা লিখে দিয়ে গিয়েছিলাম মোটামুটি কাজগুলো সবই প্রায় হয়েছে। আমি এসে দেখছি তখনও মিনামাসি কাজ করছে, তখনও মামুনি কাজ করছে, আলপনা তো আছেই। আমি যা যা বলে গেছিলাম মোটামুটি সবটুকুই পালন করেছে। আমি এসে পরে একটু বিছানা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার অসহ্য মাথার যন্ত্রণা, বমি সবগুলো হচ্ছিল। আমার মাইগ্রেন আবার হয়েছে। এখন ওষুধ খেয়ে একটুখানি যাতে উঠেছি, উঠে বুঝতে পারছি, তাই জন্য অনেকক্ষণ পরে আপনাদের সাথে আবার কথা বলতে পারছি। এবং আমার এখন অনেকগুলো কেনাকাটা বাকি আছে, সেগুলো আমি কিনতে যাব। আমার মা খুব রাগারাগি করছে, আমাকে একটা শাড়ি কিনতে বলছে। আমার একদম শাড়ি কেনার ইচ্ছা নেই। বলছি না, এরকম মা অন্নপূর্ণা পুজোর দিনে রাগা ইয়ে করো না, তুমি একটা শাড়ি কেনো। আমার কাছে নতুন শাড়ি আছে, আমি শাড়ি পরি না। একটা শাড়ি কিনে একদিন পরে তারপর সেটা আবার পরে থাকবে, সে কারণে বলো কাউকে এটা দিয়ে দিস। তা আমি দেখি আমি কি করি। এখন আমি কিছু সিদ্ধান্ত নিইনি, তবে আমাকে একটা ব্লাউজ আর পেটিকোট একটা কিনতে হবে, সেজন্য আমি যাবো। প্লাস আরও অনেক কিছুই আমার টুকিটাকি এখন এই মুহূর্তে বাকি আছে, সেগুলো সমস্ত কিছু এক সপ্তাহে কিনে নিয়ে চলে আসবো, সেরকমই ভেবেছি। আর কালকে যেহেতু আমাদের লগ্নটা খুব তাড়াতাড়ি, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কালকে 8:30 থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো। খুব অসুবিধাই হয়েছে সত্যি কথা। ফুলটা তো এত সকালবেলা মানে এত এখন কিনতে পারবো না। আমি ফ্রিজটাকে ঠিক করা হচ্ছে জন্য আমি মিষ্টিটা কিনে আনবো। আলপনা দিরাও সবাই বলছিল যে বৌদি 8:30 ঠাকুরমশাই চলে আসবে, তার আগে আমাকে সবটুকু মানে ওই ফুল টুলগুলো কিনে আনা, সেসবগুলো যতটুকু সম্ভব আর কি। আমার পান, তারপরে কলা, ওগুলো সব এখনই কিনে আনবো। মিষ্টি, ফ্রিজটা অ্যাক্টিভেট করা হয়েছে, আমি নিরামিষ ফ্রিজটা। তা সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখি কতটুকু কী করে আনতে পারি। কিন্তু মাঝখান থেকে আমার এই শাড়িটা কেনার ইচ্ছা ছিল না, কিন্তু মা খুব বারবার করে বলছে। তরকারি কাটাও আজকে হয়ে যাবে, আমাকে পান দিও, আমার খুব পান খেতে। হ্যাঁ, আমি যাবো, একটু বেরোবো। বাবা, এই যে সমস্ত এখন সবজি কাটা চলছে। কি লাল শাক আনতে হবে? একটা শাক দিলেই হলো, ঠিক আছে। লাল শাক টাক নেই। আমি তো বাগান থেকেও শাক খুলে দিয়েছি, মনে নেই, ভুলে গেছে। ঠিক আছে, ছাড়ো, শাক হলেই হলো। বন্ধ করে আপনার মার্কেটিং চলে যায়, সব দিক থেকে ভালো। একটা জিনিস না বুঝতে পেরেছি, ছোট ছোট জিনিস হলেও সে সিদ্ধান্ত নিয়ে ফেলাটা জরুরি। আমি কি করব কি না করব, কোথায় যাব, কোনটা আগে করব কোনটা পরে করব, আপাতভাবে ব্যাপারগুলো খুব ছোট হলেও এই সিদ্ধান্তগুলো নিলে সময় বাঁচে এবং নিজের মাথার ওই জট পাকানো ব্যাপারটা চলে যায়। আমি যেমন একটু আগে বললাম যে মার্কেটে চলে যাই, মার্কেটে গেলে কি হবে জানেন তো, যে আমার সব একসাথে হয়ে যাবে। কিন্তু আবার একটা অসুবিধা, যে মার্কেট আমার বাড়ি থেকে অনেকটা দূর, যেতে আসতে অনেকটা সময় লেগে যাবে। আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসপত্রগুলোকে এই আলপনাদির হাতে সমর্পণ করতেই হবে। আলপনাদি, মামুনি এরা তো নির্দিষ্ট সময়ে বাড়ি চলে যাবে, তাই না? তো সেই জন্য আমি ঠিক করলাম যে না, একদম ডিসিশন নিলাম এই চলতে চলতে যেগুলো আলপনাদিদের হাতে আমার সমর্পণ করতে হবে, ওরা ধুয়ে মুছে সব সুন্দর করে রাখবে, সেই জিনিসপত্রগুলোকে আগে আমি ওদের হাতে দিয়ে তারপর যাব হচ্ছে ব্লাউজ এবং পেটিকোট কিনতে। শাড়ি কিন্তু আমাদের পাড়াতে এদিক ওদিক অনেক দোকান আছে, কিন্তু ব্লাউজ পেটিকোট কিনতে আমাকে একটু বাজারে যেতেই হবে। তো আমি প্রথমে কিনলাম হচ্ছে কলা, কারণ আগের দিন ফল কিনলেও কলাটা কিনিনি, কলাটার দিন থাকবে না তাই। তারপর কিনলাম মিষ্টি। বাড়ি গেলাম, আলপনাদির হাতে দিয়ে দিলাম, ওরা সব ফ্রিজে টিজে সমস্ত ঢুকিয়ে দিল। তারপর এই রিক্সা দিয়ে আমি যাচ্ছি হকার্স কর্নার। কি দেবে আপনাকে? ভাত? হ্যাঁ, এই রিক্সাটা, এটা আপনার বড় ছেলে? আচ্ছা আচ্ছা, ঠিক, হ্যাঁ একদম ঠিক কথা।
অনেকদিন রিক্সায় চড়ি না, তো রিক্সাওয়ালাদের সাথে গল্প হয় না। আগে যখন খুব রিক্সায় চড়তাম, আমার এটা কিন্তু ব্লগে মাঝে মাঝে থাকতো। আমার বাবা রিক্সাওয়ালাদের সাথে খুব গল্প করতে ভালোবাসতেন, আমার খুব ভাল লাগতো। আমি কিন্তু বাবার ধারণা অনুযায়ী অনেক সময় রিক্সাওয়ালাদের সাথে খুঁচিয়ে খুঁচিয়ে গল্প করতাম। কি সুন্দর যে লাগতো, সময়টা এত ভালো কাটতো। এক একজন মানুষ এক এক রকমের জীবনের অভিজ্ঞতা, এত সুন্দর যে সময়টা কাটতো। তা অনেক দিন বাদে এরকম একজন রিক্সা চালকের সাথে আজকে দেখা হলো। তিনি ভদ্রলোক, বেশ গপ্পবাজ মানুষ আর কি, আর বহু রিক্সা চালকদের আমাদের পরিচিত। তবে ইনি কিন্তু শিলিগুড়ির নন, ইনি মালদার মানুষ। যদিও কথায় টানটা সেরকম নাই, কিন্তু মালদার মানুষ। যাই হোক, তো এই ভদ্রলোকের একটুখানি গল্পের গরু গাছে চড়ানোর অভ্যাস রয়েছে। আমি বুঝতে পারলাম যে গল্পের গরু গাছ থেকে অনেকটা লাভ দেওয়ার চেষ্টা করছে। একটা রকেটে উঠে তিনি যখন চাঁদে পৌঁছে যেতে চাইছেন, তার আগেই সৌভাগ্যক্রমে বোধহয় আমার বাজারটা চলে এলো, তার ফলে আমি নেমে গেলাম আর কি। কিন্তু লোকটা ভালো, সময়টা ভালো কেটেছে এইটুকু। তো তারপর মায়ের কথা অগ্রাহ্য করতে পারলাম না, আমি এলাম দোকানে এবং একটা শাড়ি দেখলাম। দেখার পর এই নকল মানে বা জামদানিগুলো নিতে ইচ্ছা করলো না। এগুলো ঢাকাই জামদানি, একদম অরিজিনাল জামদানি আমার কাছে আছে, কিন্তু সেগুলো পরা হয়েছে, আমিষ হয়ে গেছে, সেগুলো পরতে পারবো না। তাই এই জন্য এই শাড়িটা দেখলাম, খুব একটা পছন্দ হচ্ছিল না। তারপর অনেকগুলো দেখবার পর এইটা আমার খুব পছন্দ হলো, একদম সুতির শাড়ি, এবং আমার প্রিন্টটা বেশ ভালো লাগলো। তারপর সেখান থেকে ব্লাউজ পেটিকোট নিলাম। তারপর নিলাম হচ্ছে আলপনাদি মামুনির জন্য। ওই নববর্ষ এবং আলপনাদির জন্য অবশ্যই দুটো নিতে হবে নাইটি। কালকে একটা পরবে, আমিও যেমন কালকে নতুন পরবো, আলপনাদিও পরবে। তো এর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নিলাম হচ্ছে ওই আলপনাদির এবং মামুনির ইয়েটা। তারপর মিনামাসির জন্য নিতে এলাম হচ্ছে একটা শাড়ি। এগুলো কিন্তু নববর্ষের। হ্যাঁ, তো আমি আসলে একই জায়গায় আবার নববর্ষের সময় আসবো, তাই জন্য এই জায়গাটাতে, দোকানটাতে আবার আমি ঘুরে এলাম। আমার ওই ম্যাক্সি নিতে গিয়ে মনে পড়লো যে মিনামাসিরটাও একবারই নিয়েই নিই। উল্টো দিকেই হচ্ছে ওই পেটিকোট আর ব্লাউজের দোকানটা। সেখান থেকে মিনামাসি শাড়ি সায়া ব্লাউজ, আলপনাদিদের ওই নাইটি এবং পেটিকোট সবই হয়ে গেল অল্প সময়ের মধ্যেই আর কি। আবার কি হয়েছে জানেন তো, আজকাল না একটু বাজার টাজার আশাটা কমিয়ে দিয়েছি। আসলেই জলের মতো বেরিয়ে যায় এবং অপ্রয়োজনে অনেক কিছু কেনা হয়ে যায়। সেটাকেই নিয়ন্ত্রণ করবার জন্য, কারণ ইতিমধ্যে আমার অনেক রয়েছে। এই ডিক্লাটার করতে গিয়ে বুঝতে পারছি যে কত জিনিস যে এমনি এমনি ফেলে দিতে হয় না বন্ধু, খুব গায়ে লাগে। কখনো না কখনো ওগুলো তো কেনা হয়েছে। তবে যে শাড়িটা আজকে আমি কিনেছি, সে শাড়িটা কিন্তু খুব ভালো শাড়ি হয়েছে, যার ফলে ওটা কিন্তু আমার একবার পরেই যে সেটাকে আমার বাতিল করতে হবে এমন নয়। তবে হ্যাঁ, উদ্যোগ নিয়ে শাড়িটা পরতে হবে। তো এরপর যাচ্ছি হচ্ছে আমার বাড়ির কাছের যে হনুমান মন্দিরটা, সেখানে তো রামনবমী পুজো হবে। আমি এখানে অন্নসত্র দেবো ভেবেছিলাম, কিন্তু এদের সেটা আবার সম্ভব না এলপিজির সমস্যাতে। সেটা খুব জেনুইন একটা রিজন, সেটা তো মানতেই হবে। তো যাই হোক, ওর কাছে একটুখানি আমাকে চাঁদাটা পৌঁছে দিতে হবে। সেটা আজকে অবশ্য হলো না, কারণ মন্দির বন্ধ হয়ে গেছে। কারণ এই জায়গাটাতে না 8টা সাড়ে 8টার পর মন্দির খোলা রাখা তথা দোকানপাট খোলা রাখাটা একটু মুশকিল। উল্টো দিকে যে দোকানের ভদ্রলোকের কাছে আমি হাতে দেবো ভেবেছিলাম, সেটাও হলো না, কারণ উনি দোকান বন্ধ করে দিয়েছেন। তো যাই হোক, ঠিক আছে, কাল হয়ে যাবে, সন্ধ্যেবেলায় কোনো এক সময় দিয়ে যাব। তো যাই হোক, বাড়ি চলে এলাম। এসে দেখছি আরও অনেকটা কাজই আলপনাদি গুটিয়ে রেখেছে, এবং এই যে সমস্ত সবজি টবজি কেটে একেবারে রেডি। কালকে যেহেতু খুব তাড়াতাড়ি পুজো শুরু হবে, আর যতক্ষণ না পর্যন্ত পুজো মানে ভাত হচ্ছে, মাকে ভাতের উপর বসানো হচ্ছে, ততক্ষণ তো পুজো শুরু করা যাবে না, তাই না? তাই জন্য যত দ্রুত সম্ভব আমাদের কাজটা করতে হবে। এই ফ্রিজটাকে, এটা আমাদের সম্পূর্ণ নিরামিষ ফ্রিজ, যার ফলে একদম নিচে রেখেছেন মিষ্টি, এবং ওপরগুলোতে সব ওই সবজি টবজি কেটে সব রাখা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কালকে আমাকে সকালবেলায় গিয়ে ফুল বেলপাতা এবং পান পাতা আনতে হবে। বাদ বাকি মোটামুটি সবটুকু হয়ে গেছে। কালকে বহু কাঙ্ক্ষিত আমাদের মা অন্নপূর্ণা পুজো, প্রস্তুতি তো আমাদের নিজেদের মতো করে আমরা নিলাম। তারপর বাকিটা মায়ের ইচ্ছা। তো পুরোহিত মশাই তো তীর্থে গেছিলেন, তিনি এসেছেন কিনা সেটা বুঝতে পারছিলাম না। একটু আগে ফোন করলাম, তিনি এসেছেন। তিনি টাইমটা একটু পিছিয়ে দিয়েছেন, 9টা করে দিয়েছেন। তা ঠিক আছে, তাও সেটা আমরা করে নিতে পারবো আশা করছি। আসলে যতক্ষণ না পর্যন্ত ভোগটা রান্না হচ্ছে, মায়ের পুজো শুরু হয় না, কারণ মাকে পুজো করতেই হয় ভাতের উপর বসিয়ে। যা হবে, কালকে ব্লগ তো হবেই, এবং আশা করছি খুব সুন্দরভাবে প্রত্যেকবারের মতো এবারেও মা অন্নপূর্ণা আমাদের বাড়িতে আন্তরিকতার সাথে পূজিত হবেন, এবং সব ভালো হবে। কালকে খুব ভোরবেলায় উঠে প্রচুর দৌড়োদৌড়ি, সব কিছু বেশিক্ষণ চলবে না কিন্তু, মানে ধরুন এই দৌড়োদৌড়িটা 1টা-1:30টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু একেবারে সকাল 5:30 থেকে বা 5টা থেকে শুরু হবে, সেটা গিয়ে শেষ হবে হয়তো বা 1:30টার সময়। কিন্তু ওগুলো ভাবছি না, যা মায়ের ইচ্ছা সেটাই হবে, এবং খুব ভালোভাবেই হবে সব কিছু। তিনি চাইলে সবই ভালো হবে। আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি। আমি এই ভিডিওটা এডিট করব এখন বসে বসে। তারপর আলপনাদি বেরিয়ে গেলে পরে সব কিছু করে আমার শ্বশুরমশাই শুয়ে পড়বেন।
আমার ওপরেতে খানিকটা কাজ আছে, তারপর আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে জানা তেমন প্রকাণ্ড আমার এমনিতেই আজকে আমার প্রচণ্ড মানে শরীরটা একটু ডামাডোলা আছে। শুয়ে পড়লে ঘুমিয়ে পড়লে একটা ঠিকঠাক টানা ঘুম দিয়ে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তো চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।